বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনি 2017 সালে বেস্ট রিসার্চ বুক অ্যাওয়ার্ড লাভ করেন। স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সম্মানীয় সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। এবং আমরা একটু আগেই কেক কাটার মধ্য দিয়ে আপনাদের এই শুভ দিনের উদযাপন শুরু করেছি। আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে অভিবাদন জানাই, প্রাণঢালা অভিনন্দন জানাই। একই সাথে কৃতজ্ঞতা জানাই, কারণ এই স্বাধীনতার এই ৫৪ বছরে বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে সবচেয়ে বড় অবদান যাদের, তারা কিন্তু আপনারাই, যারা আমার সামনে বসে আছেন। দেশ স্বাধীন হওয়ার পরে আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে সারা বিশ্বে নানান ধরনের আলাপ আলোচনা হয়েছে। আপনার নিশ্চয়ই হেনরি কিসিঞ্জারের নাম মনে আছে আপনাদের, যিনি বাংলাদেশকে বলেছিলেন তলাবিহীন ঝুড়ি। এবং বাংলাদেশকে বলা হয়েছিল 1972 বা 73 সালের ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে বলা হয়েছিল, বাংলাদেশ ইজ এ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট। বাংলাদেশকে বলা হয়েছিল যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টের টেস্ট কেস, অর্থাৎ বাংলাদেশে যদি কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় সেটা সম্ভব। এবং অর্থনীতির আলোচনায় বলা হয় ডিসমেল সায়েন্স। ওই সময়ে অর্থনীতির আলোচনায় বাংলাদেশের যে উপস্থাপন সেটা আরও অনেক বেশি ডিসমেল ছিল। একটা গল্প নিশ্চয়ই আপনারা জানেন যে কোনো এক সরকার প্রধান দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। ফলে তিনি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কী সেটি বুঝবার জন্য তার উপদেষ্টাকে বললেন অর্থনীতিবিদদের সাথে আলাপ করার জন্য। উপদেষ্টা মহোদয় অর্থনীতিবিদদের সাথে দেশের অর্থনৈতিক সার্বিক অর্থনীতি নিয়ে আলোচনা করলেন, করে এসে তাকে রিপোর্ট দিলেন যে হুজুর, অর্থনীতিবিদরা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন, একদল নৈরাশ্যবাদী আর একদল আশাবাদী। যথারীতি সেই প্রধানমন্ত্রী বা সরকার প্রধান তিনি বললেন, নৈরাশ্যবাদীদের কথা বাদ দিন, আশাবাদীরা কি বলেছে আমি সেটি শুনতে চাই। উপদেষ্টা বললেন, আশাবাদীরা বলছেন যে আমাদেরকে ঘাস খেয়ে বেঁচে থাকতে হবে। তো তখন তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, তাহলে নৈরাশ্যবাদীরা কি বলেছে? নৈরাশ্যবাদীরা বলেছে খেয়ে বাঁচবার মতো যথেষ্ট পরিমাণ ঘাসও আমাদের থাকবে না। সো এই আলোচনাগুলো দিয়ে আমাদের বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। সেই বাংলাদেশকে নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক পরবর্তী সময়ে যেসব রিপোর্ট দিয়েছে, 2007-এর একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টের নামই ছিল সম্ভবত, ইফ আই এম নট রং, বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এরকম কিছু একটা। সেই রিপোর্টে বাংলাদেশকে পুরো বিপরীতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বললাম এই কারণে, এই আপনারা যারা সামনে বসে আছেন
তাদের তিল তিল অবদানের মধ্য দিয়েই সেই তলাবিহীন ঝুড়ি থেকে সেই ঘাস খেয়ে বাঁচতে পারবে নাকি বেঁচে থাকার মতো যথেষ্ট ঘাসও থাকবে না, সেরকম একটা অর্থনৈতিক পরিস্থিতি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটেছে। আপনাদের অবদানের কারণেই বাংলাদেশ ম্যালথোসীয় যে ট্র্যাপ, সেই ট্র্যাপ থেকে বেরিয়ে এসেছে, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমি কেআইবিতে দাঁড়িয়ে কথা বলছি, কৃষিবিদ ইনস্টিটিউটে দাঁড়িয়ে কথা বলছি। বাংলাদেশের এই 18 কোটি মানুষের যে খাদ্যের যোগান, সেটি কোত্থেকে এসেছে? এটি আপনাদের অবদানের জন্য এসেছে, আপনাদের গবেষণার জন্য এসেছে। ফলে আজকের বাংলাদেশে এই যে 25টি ক্যাডার, এই যে আমরা ম্যালথোসীয় ট্র্যাপ থেকে বের হলাম, এই যে আমরা তলাবিহীন ঝুড়ি থেকে ইমার্জিং একটা দেশ হিসেবে আমরা আজকে দাঁড়িয়েছি, নানান সংকট, নানান সমস্যার মধ্য দিয়েও এর পেছনে আপনাদের অবদান। ফলে আমি আপনাদেরকে আবারও অভিবাদন জানাতে চাই। আজকের এই মহতী অনুষ্ঠানটি আরও অনেক বেশি আনন্দঘন হতে পারত, অনেক বেশি সুখ স্মৃতির হতে পারত। কারণ আপনারা দেখেছেন আপনাদের দুইজন কর্মকর্তা একেবারে গবেষণাধর্মী প্রতিবেদন উপস্থাপন করেছেন। সেখানে আপনাদের কি কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে, সেগুলো যেমন আছে, তার পাশাপাশি আছে বৈষম্যের একটি লম্বা ইতিহাস, বৈষম্যের একটি বিরাট খতিয়ান, যেই খতিয়ান আসলে সেই ঔপনিবেশিক যুগের যে বৈষম্য, সেই বৈষম্যের চিত্রই তুলে ধরে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনার। আলোচনার মধ্য থেকে বেরিয়ে এসেছে যে এখনো পর্যন্ত আমাদের সিভিল সার্ভিসে সেই ঔপনিবেশিক শাসনের যে বৈষম্য, সেটি তীব্রভাবে বিরাজমান। আপনারা জানেন 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মূল চেতনাই ছিল কি? বৈষম্যের বিরুদ্ধে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়াই ছিল আমাদের স্বপ্ন, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সন্তানরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, 1 বছর 2-3 মাস পার হয়ে গেছে, বৈষম্য নিরসনে সেই সরকারের তেমন কোনো উদ্যোগ আমার চোখে পড়েনি। এটি অত্যন্ত হতাশার, এটি অত্যন্ত হতাশার। আমরা গত 15 বছরের যে রেজিমটার পতন ঘটিয়েছি, সেটাকে আমরা ফ্যাসিবাদী রেজিম বলি, যদিও ক্লাসিক্যাল অর্থে সেটা ফ্যাসিবাদ না, বাট যেভাবে আমাদের নির্যাতন দমন নিপীড়ন করা হয়েছে, সেই অর্থে ফ্যাসিবাদ, অর্থাৎ অন্যের কথাকে না শোনা। সেটা তো একটা ফ্যাসিবাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আপনারা নিশ্চয়ই, আমি আরও 2-1 জায়গায় বলেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, কয়েক মাস আগে সম্ভবত ঢাকা শহরেই সম্ভবত রিক্সা চালকদের একটা সমাবেশে এক রিক্সা চালক ভাই বলেছিলেন যে আগে কথা বলতে পারতাম না, আর এখন কথা বলি কিন্তু কেউ শুনে না। ফলে কথা বলতে না পারা যদি ফ্যাসিবাদ হয়, ন্যায্য কথা বলার পরেও যদি না শুনে কেউ, সেটাও এক ধরনের ফ্যাসিবাদ। আমরা সেই ফ্যাসিবাদের মাঝ দিয়ে এখন যাচ্ছি। মনে হচ্ছে এমন একটি সরকার বসে আছে যারা কানেও শুনে না, চোখেও দেখে না, তারা যা করবার সেটাই করবে। অত্যন্ত বেদনাদায়ক। আপনারা নিশ্চয়ই জানেন, এই গণ অভ্যুত্থানে একজন হিসেবে আমিও ছিলাম। এই দেশ নিয়ে, এই সমাজ নিয়ে আমার একটা স্বপ্ন ছিল, যেই স্বপ্নটি আপনাদের সবার ছিল। ফলে আমরা সেই গণ অভ্যুত্থানের সেই চেতনা, সেই আকাঙ্ক্ষা, তার বাস্তবায়ন আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রফেশনাল মেরিটোক্রেসি, তার কোনো বিকল্প নেই। কিভাবে দেশের প্রফেশনাল মেরিটোক্রেসিকে ধ্বংস করা হয়েছে আপনারা দেখবেন। আমাদের এই গণ অভ্যুত্থানটা গত 1 বছরে, আমি বলি এখন বেহাত, আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন, আমি বলি বেহাত হয়ে গেছে। এবং এই বেহাত হয়ে যাওয়ার পেছনে আমাদের ছাত্রদের দায় আছে, কারণ এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব তো পুরোটাই ছাত্র সমাজের। তাহলে সেই ছাত্ররাই এই গণ অভ্যুত্থানের চেতনা, ঐক্য কেন ধরে রাখতে পারলো না? আমি একজন শিক্ষক হিসেবে আমি ভেবে দেখেছি, এর বড় কারণ হচ্ছে নলেজ গ্যাপ। আমাদের এই ছাত্ররাও সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারেনি। ফলে যখন স্লোগান দেওয়ার সময় হয়েছে, তখন তারা ঠিকই আকাশ বাতাস প্রকম্পিত করে স্লোগান দিতে পেরেছে।
যখন ফেসিবাদের সামনে বুক চেতিয়ে দাঁড়ানোর সময় এসেছে, বন্দুকের সামনে দাঁড়ানোর সময় এসেছিল, তখন তারা ঠিকই দাঁড়িয়েছিল। যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করার প্রয়োজন ছিল, তখন সেটা তারা পেরেছে। কিন্তু সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন দেশ বিনির্মাণের সময় আসলো, দেশ গঠনের সময় আসলো, বৈষম্য দূরকরণের সময় আসলো, দেশের কাঠামোগত পরিবর্তনের সময় আসলো, তখন তারা ফেল করলো। এবং আমি দেখেছি আমার ছাত্ররা এই গণঅভ্যুত্থান পরবর্তী তাদের মাঝে তাদের যে শরীরী ভাষা, সেখানে কিভাবে ফেসিবাদের গন্ধ আমি দেখেছি। এর একটি কারণ জ্ঞানের অভাব। আমাদের রাজনীতি বলেন, আমাদের শিক্ষা বলেন, সত্যিকারের জ্ঞান অর্জন হচ্ছে না। আপনারা জানেন যে ফলভারে বৃক্ষ কি হয়? ফলভারে বৃক্ষ নুয়ে পড়ে। জ্ঞানের সাথে বিনয়ের একটা সম্পর্ক আছে, জ্ঞানের সাথে নুয়ে পড়ার একটা সম্পর্ক আছে। কিন্তু আমাদের সেই ছাত্রদের যেই আস্ফালন দেখেছি গত এক বছরে, আবার একই সাথে যখন এই বৈষম্যগুলো, আপনাদের এই ক্যাডার বৈষম্য নিয়ে সেই ছাত্র নেতৃত্বের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেকবার কথা বলেছি, কিন্তু দেখেছি গোড়ায় গলদ, ওই যে নলেজ গ্যাপ। ফলে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, আপনারা কথা বলবেন। আমি যেই প্রয়োজন যেটি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে, একটি অচল অবস্থা চলছে। এটি শুধুমাত্র একটি ক্যাডার বৈষম্যের বিষয় নয়, এটি আমাদের এই যে সিভিল সার্ভিস একটা ব্যাধির মতো। এই ব্যাধি যতদিন পর্যন্ত না সারানো যাবে, ততদিন পর্যন্ত দেশের ভারসাম্যপূর্ণ একটি সিভিল সার্ভিস গঠন করা সম্ভব নয়। এবং যতদিন পর্যন্ত সেটি সম্ভব না হবে, ততদিন পর্যন্ত কারা বঞ্চিত হবে? এদেশের 18 কোটি মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবে। ফলে দেশের মানুষ যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত সেবা না পাবে, ততদিন পর্যন্ত লড়াই চলবে। গণঅভ্যুত্থান এবং লড়াইয়ের আমেজ কিন্তু এখনো আছে না? বাংলাদেশেও আছে। আমরা লড়াই ক্ষান্ত দেইনি, লড়াই আছি আমরা এখনো। এবং বিভিন্ন দেশে নতুন করে আবারও গণঅভ্যুত্থান হচ্ছে। ফলে আপনারা যারা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারে বসেছেন, ক্ষমতায় বসেছেন, ক্ষমতা দখল করেছেন, তারা যদি মনে করেন গণঅভ্যুত্থান শেষ হয়ে গেছে, সব আপনাদের দখলে চলে গেছে, আপনারা ভুল করবেন। এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিন। যে বৈষম্যের বিরুদ্ধে দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই বিষয়ে আপনারা মনোযোগী হন। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমার শ্রদ্ধেয় মঞ্চে আছেন। আমি তাদের উদ্দেশ্যে স্বাগত বক্তা একটু বলবার চেষ্টা করেছিলেন, সেটি হচ্ছে এই যে একটি ক্যাডারের এরকম আগ্রাসী হয়ে ওঠার পেছনে রাজনীতিবিদদের দায় আছে না? আছে। কারণ আমাদের দেশের রাজনীতিও মেধাহীন রাজনীতির চর্চা চলছে। ওই স্লোগান নির্ভর রাজনীতি চলছে বলেই, ওই স্লোগান নির্ভর রাজনীতি করে যারা উপদেষ্টা হয়, যারা মন্ত্রী হয়ে গিয়ে তারা অটোমেটিক্যালি ওই একজন আমলার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। আমি মেসেজ দিতে চাই শ্রদ্ধেয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, আপনাদের রাজনীতিতে মেধার চর্চা করুন, মেধাবীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করুন। শুধু স্লোগান এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। অনেক কিছু আপনাদের প্রতিবেদনে বেরিয়ে এসেছে। একজন আছেন আমার শ্রদ্ধেয় ফিরোজ ভাই, এখানে আছেন, তিনি সংবিধান সংস্কার কমিশনে আছেন, অসাধারণ কন্ট্রিবিউট করছেন তিনি, আমি জানি। তার সাথে আমার এর আগেও একাধিক প্রোগ্রামে দেখা হচ্ছে। এই সংস্কার কমিশন নিয়ে যা হচ্ছে, আমি কোনো জায়গায় বলেছি, এখন আমি বলি, তার কোনো কিছুর প্রতি আমার আস্থা নেই। এর কারণটা কি জানেন? এর কারণ এটা একটা অভিমানের কথা। এতে করে হয়তো যারা কাজ করছেন তারা আহত হবেন। আমি জানি ওখানে অনেক ভালো মানুষ আছেন, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু আমি এই কথাটা কেন বলি? ওই যে এক ধরনের অনুযোগের জায়গা থেকে একটা অভিযোগের জায়গা, সেটি হচ্ছে শিক্ষা সংস্কার কমিশনটি হয়নি। আপনারা রাষ্ট্র সংস্কার করে ফেলবেন শিক্ষা সংস্কার বাদ দিয়ে, এটা তো হতে পারে না। যে কোনো রাষ্ট্রের সংস্কারের পূর্ব শর্তই হচ্ছে শিক্ষা সংস্কার, এবং শিক্ষা সংস্কারের সাথে সিভিল সার্ভিসের একটি গভীর সম্পর্ক আছে। আপনার সিভিল সার্ভিসের মধ্য দিয়ে যেই কাঠামোটি দাঁড়াবে, সেই কাঠামো অনুযায়ী তো আপনার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। ফলে এই সিভিল সার্ভিসের সংস্কার এবং শিক্ষা সংস্কার দুটি ওতপ্রোতভাবে জড়িত, এবং এই দুই জায়গায় যদি কোনো গ্যাপ থাকে, যদি কোনো বৈষম্য থাকে, যদি কোনো ঘাটতি থাকে, তাহলে সত্যিকারের রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। ফলে দেখুন, এই শিক্ষা সংস্কারের দাবিটি ব্যক্তিগতভাবে আমি
সেই 2024 সালের নভেম্বর মাস থেকে আমি বলে আসতেছি যে কেন শিক্ষা সংস্কার কমিশন হচ্ছে না। আমি অবাক হয়েছি, আবার আমি শ্রদ্ধেয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব। আমি দেখি ইয়েতে কেউ একজন মজা করে ওই দিন বললেন যে সংস্কার কমিশন সেখানে আসলে এফজিডি হচ্ছে। এই যে আপনারা যাচ্ছেন বিভিন্ন সংস্কার কমিশনের সদস্য হয়ে বা আপনাদের সাথে বসে, আপনারা গিয়ে কেন সেখানে প্রধান উপদেষ্টাকে বা সংস্কার কমিশনে যারা আছেন, ঐক্যমত্য কমিশনে যারা আছেন, তাদের কাছে কেন জোরালোভাবে এখনও বললেন না যে আপনারা একটা শিক্ষা সংস্কার কমিশন করুন? এটা আমার একটা অভিযোগ রাজনীতিবিদদের প্রতি। কেন আপনারা বললেন না, বড় বড় রাজনৈতিক দলগুলো, যে আপনারা এতগুলো সংস্কার কমিশন করছেন, শিক্ষা সংস্কার কমিশন করছেন না কেন? ফলে যেহেতু শিক্ষা সংস্কার কমিশন হয় নাই, সেই জায়গা থেকে আমি ওই যে অনেকটা অভিযোগের সুরে বলি যে সেই যে সংস্কার নামে যা কিছু হতে তার কোনো কিছুর প্রতি আমার আস্থা নাই। আমি এখনও আশায়, দেখুন ওই যে শুরুটা বললাম যে আগে কথা বলা যেত না, এখন কথা বললেও শোনে না। এই যে শিক্ষা সংস্কার কমিশনের এত দাবি করছি আমরা, আজ পর্যন্ত এই বিষয়ে সরকার প্রধানের কোনো দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারিনি। ক্যাডার বৈষম্য দূরীকরণের বিরুদ্ধে এত আলাপ আলোচনা হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, আমরা খুব বেশি নজর কাটতে পারছি বলে মনে হয়নি। সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে চাই, লড়াইটি অব্যাহত থাকতে হবে যতদিন পর্যন্ত একটি বৈষম্যমুক্ত দেশ গঠিত না হবে, যতদিন পর্যন্ত এদেশে মেধার মূল্যায়ন না হবে, প্রফেশনাল মেরিটোক্রেসি যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই লড়াইটা জারি রাখতে হবে। এবং আমি আহ্বান রাখতে চাই, আমরা যতটা বুঝতে পারছি এই সরকারের সময় কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাদের ঘোষিত সময় অনুযায়ী যদি নির্বাচন হয় তাহলে তাদের সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কিন্তু এই যতগুলো সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনের যেসব প্রতিবেদন, সেই প্রতিবেদন বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনের তৎপরতা কিন্তু আশাব্যঞ্জক নয়। ফলে আমি আহ্বান রাখবো সরকার প্রধানের প্রতি এবং ঐক্যমত্য কমিশনের প্রতি যে সংস্কারের নামে যেই প্রতিবেদনগুলো হয়েছে সংস্কার কমিশনে, সেই প্রতিবেদনগুলো অন্তত আপনারা বাস্তবায়ন করে যাবেন। যদি তা না যান, শেষ পর্যন্ত যদি এগুলো কাগজে কলমে পড়ে থাকে, তাহলে কিন্তু ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে আবারও অভিবাদন জানিয়ে এবং এই মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করে সম্মানিত করবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী আপনার পর্যবেক্ষণমূলক বক্তব্যের জন্য।